আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা দক্ষিণ পূর্ব এশিয়াকে, পৃথিবীকে, এশিয়া নয়, সারা পৃথিবীকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে আমাদের মালিক এখন সোজা আমাদের নরেন্দ্র মোদীর কাছে ফোন করে এবার বলছেন, আপনি ইরান সামলান। ইরান আমি সামলাতে পারছি না। আমি দুপুরের ভিডিওতে আপনাদেরকে বলে দেখিয়েছি যে কিভাবে নরেন্দ্র মোদীর কাছে সমস্ত ফোন টোনগুলো আসছে। আমি এক এক করে আপনাদের বলি। সেটা হচ্ছে যে কালকে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন করা হয়েছে। ফোন করেছেন কে? ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ফোন করে উনি বলেছেন যে ইরানের সমস্যাটা আপনি মেটান। আমাদের কাগজেও বেরিয়েছে, আপনাদের কাগজেও নিশ্চয়ই বেরিয়েছে। সঙ্গে সঙ্গে কাল রাত্রিবেলা উর্সুলা ভ্যান ডার লেন, তিনি ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও ফোন করেছেন। কারণ এতদিন ভারতবর্ষ কি করতো, রাশিয়া থেকে কাঁচা তেল কিনে সেটাকে ওই গুজরাটের রিলায়েন্সের যে জামনগরে যে রিফাইনারি আছে সেখান থেকে পরিশোধন করে সেখান থেকে সারা ইউরোপে তেল সাপ্লাই করত। যখন ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধটা শুরু হলো, সেই সময়তে রাশিয়া সমস্ত বন্ধ করে দিয়েছিল, ইউরোপের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। পাইপলাইনে যে সাপ্লাই ছিল, পাইপলাইনের বন্ধ করে দিয়েছিল। এখন উর্সুলা ভ্যান ডার লেনও কালকে ফোন করেছেন। ফোন করে বলছেন যে আমাদেরকে তেল এবং গ্যাস সাপ্লাই করুন। এখন ভারতের কাছে হয়ে গেছে উভয় সংকট। ভারত এতদিন পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার যেগুলো যাদের আনার মতো ক্ষমতা নেই এমন সমস্ত দেশ, তাদেরকে যেমন সাপ্লাই দিয়েছে, তেমনি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে সাপ্লাই দিয়েছে। এখন যখন হরমুজ প্রণালীতে যখন জাহাজগুলো আটকে গেছে, আমাদের 4টে জাহাজ এসছে, আরো 20টা জাহাজ আমাদের আটকে রয়েছে। এখন আব্বাস আরাগাচি, যিনি আছেন আমাদের ইরানের বিদেশমন্ত্রী, তার সঙ্গে ডক্টর জয়শঙ্করের এবং মোদিজির দীর্ঘ ফোন আলাপ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ফোন আলাপ হচ্ছে। শেষ পর্যন্ত আরাগাচি মেনেছেন। উনি বলেছেন, দেখুন, ভারত জাহাজ নিয়ে যায়, আমাদের $20 লক্ষ কিন্তু আমাদের ফিস দিতে হবে না ভারতকে, কারণ ভারতের সঙ্গে আমাদের সেই সিল্ক রুট থেকে আমাদের সম্পর্ক। কিন্তু একটা শর্ত আছে, ইউরোপিয়ান ইউনিয়নকে আপনারা তেল দিতে পারবেন না। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে ধরে বসেছে, তাহলে পরে তো তাদেরকে তেল না দিলে তো পরে মুশকিল। এখন একমাত্র পথ হচ্ছে তাহলে রাশিয়া, কারণ রাশিয়া ইরানকে সমর্থন করে, প্রকাশ্যে বলেছে আমি সমর্থন করি। পুতিন বলে দিয়েছেন, আপনি যদি ইউক্রেনকে সমর্থন করতে পারেন, ট্রাম্পকে বলেছেন, তাহলে আমি কেন ইরানকে সমর্থন করব না? আপনি কারণ দেখান। কারণ আপনি তো আমার পেছনে লেগেছিলেন, তো ইউরোপিয়ান ইউনিয়নে অর্থ সাহায্য নিয়ে, আপনি অর্থ সাহায্য দিয়ে আপনি ইউক্রেনকে আমার পেছনে লাগিয়ে দিয়েছিলেন। এখন আপনি ভুগছেন, তাহলে আমি কেন ইরানকে সাহায্য করতে যাব না? আমিও ইরানকে সাহায্য করব। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকান। যত রকম ইরানকে সাহায্য করার সমস্ত ইরান করছে, এবং ব্যাকডোর চ্যানেলে কিছু কিছু চায়না করছে। এখন চায়না খুব চালাক, চায়না কখনো সামনাসামনি আসে না। এক্ষেত্রে একমাত্র পরম মিত্র হচ্ছে রাশিয়া। ফলে রাশিয়ার কাছে এখন ভারতবর্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই যাচ্ছেন। এই খবরটা আমাদের কাগজে বেরোয়নি, আমি দুপুরেও দেখিয়েছি আপনাদের। এইটা খবরটা আমাদের বেরিয়েছে হচ্ছে রাশিয়ান একটা অনলাইন পোর্টালে, স্ট্রেট নিউজ গ্লোবাল
Modi to visit Moscow as India ups purchase of Russian crude. সেখানে তারা বলছে যে সমস্ত যত আমাদের যত তেলে সমৃদ্ধ যত আমাদের ছিল, আমাদের যত এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টগুলোকে আমরা আবার নতুন করে যাচাই বাছাই করে আমরা আবার এগ্রিমেন্টটা নতুন করে করব, কি বলে, নতুন করে আমরা আবার তৈরি করব। তার জন্য নরেন্দ্র মোদী আপনি একবার আসুন রাশিয়াতে। তাই নরেন্দ্র মোদী এখন ডেট ফিক্স করেননি, কিন্তু উনি রাশিয়া যাবেন। কারণ দেখুন, এই দক্ষিণ পূর্ব এশিয়া পুরো বেঁচে আছে ভারতের ওপরে। ভারত পুরো তেল সাপ্লাই দেয়। আপনারা দেখুন এই বাংলাদেশের কি অবস্থা, তেল দিতে পারছে না। 45,000 টন তেল বোধহয় মানে নেওয়ার কথা ছিল, 45,000 টন, তার মধ্যে 5,000 টন গিয়েছে, আর এখনো পর্যন্ত 40,000 টন বাকি আছে। এখন ভারতের কাছেই তেল নেই, ভারত দেবে কোত্থেকে? ভারতের 20টা জাহাজ আটকে আছে। এখন এই যে শর্তটা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে দেওয়া যাবে না, সেই শর্ত থেকে একমাত্র মুক্ত করতে পারে রাশিয়া। কারণ রাশিয়া পুরো যোগানটা দিচ্ছে, ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে, টাকা দিচ্ছে, চীনও কিছুটা দিচ্ছে। এখন সমস্ত ঝাড়টা এসে পড়েছে, চাপটা এসে পড়েছে এখন নরেন্দ্র মোদীর ওপরে। যখন উনি যখন ইরান আক্রমণ করলেন আমাদের মালিক, তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করেননি। ঘুম থেকে উঠে মনে হয়েছে ইরানে আমি 4টে বোমা ফেলবো, বোমা ফেলে আমি ইরানে সব শেষ করে দিয়ে আমি ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো আমাদের একে কি বলে ইরানের ধর্মগুরুকে। এখন ইরান তো আমি বলেছিলাম অত সহজে ইরানকে জয় করা যাবে না। ইরান হচ্ছে অনেক প্রাচীন সভ্যতা। যাই হোক, সে তো পুরনো কথা অনেকবার বলেছি, সেই নিয়ে আর বকে লাভ নেই। এখন ভারতবর্ষের কাছে হয়ে গেছে উপায়গ সমস্যা। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সবে আমাদের একটা চুক্তি হয়েছে, বাণিজ্যিক চুক্তি হয়েছে। 21টা দেশের সঙ্গে একেবারে আলাদা আলাদা করে আমাদের বাণিজ্যিক চুক্তি করেছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি আলাদা আলাদা বসে 15 তারিখে এই সমস্ত চুক্তিগুলো করেছেন। 13, 14, 15 3 দিনে এই চুক্তিগুলো করে তিনি ফিরে আসেন। তারপর এই অবস্থার সৃষ্টি হয়। এখন যত দিন যাচ্ছে তেলের ক্রাইসিস বাড়ছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো হচ্ছে গ্যাস ছাড়া বাঁচতে পারে না। মানে আমরা যদি কারেন্ট দিয়ে আমরা এসি চালিয়ে আমরা করে দিলাম, আমরা পেট্রোলটা আমরা আমাদের ম্যানেজ করে নিলাম, কিন্তু গ্যাস কোথায় পাবে? গ্যাসের ট্যাঙ্কার তো 20টা আটকে আছে ওইখানে। আরও যেগুলো আছে পাইপ লাইনে, যেগুলো অন্য দেশ থেকে আসছে, সেগুলো ঢুকতে গেলে তো ওই স্টেট অফ হরমুজ দিয়েই ঢুকতে হবে। স্টেট অফ হরমুজ যদি বন্ধ করে দেয় তাহলে পরে তো উন্নত সমস্যা হয়ে যাবে। তাই এখন রাশিয়া ছুটছেন আমাদের নরেন্দ্র মোদী খুব শিগগির। কিন্তু দিকে দিকে যে সমস্ত আমি এই সময় মানে দেখছি, বাংলাদেশের যে অবস্থা দেখছি, বাংলাদেশের চূড়ান্ত ক্রাইসিস। আমাদের এখানে ক্রাইসিস যে আমাদের এখানে নেই তা নয়, আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড ক্রাইসিস। একেবারে আমাদের এখানে তো আপনি কি বলবো আপনাকে, যে আমাদের এখানে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পের বাইরে 150 থেকে 200 অটোর লাইন, 150 থেকে 200, যেগুলো গ্যাসে চলে। পেট্রোলে চলে সেগুলো অসুবিধা হচ্ছে না, যেগুলো গ্যাসে চলে। এখন তো আর পেট্রোল আর অটো বিক্রি হচ্ছে না, এখন সব গ্যাসের অটো বিক্রি হচ্ছে। আর 15 বছর হয়ে গেলে সেই গাড়িকে কাটাইতে দিয়ে দাও, দিয়ে তুমি নতুন অটো কেনো, নইলে পরে ওই অটো চলবে না, পুলিশে ধরে নিয়ে চলে যাবে। ফলে নতুন অটো যে কিনছে তাদেরকে গ্যাসের লাইন দিতে হচ্ছে। এবার গ্যাসের লাইনে যদি যারা গ্যাসের অটো যাদের আছে, তাদের অটো মালিকদের, অটো ড্রাইভারদের, তাদের গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে 100 জন 150 জনের পরে। ফলে শুধু যে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপরে শ্রীলঙ্কা, এরা যে সমস্যায় আছে তাই নয়,
সমস্যাতে কিন্তু আমরাও আছি। আমাদের গ্যাস বুকিং আগে 3 দিনে হতো, মানে বুকিং করলে 3 দিনের মধ্যে গ্যাস চলে আসতো। আজকে কাগজে বেরিয়েছে এখন 35 দিন লাগবে। আপনি যদি মানে আজকে বুক করেন তাহলে 35 দিন বাদে আপনার গ্যাস আসবে তারও কোনো গ্যারান্টি নেই। 35 জায়গায় 40-42 দিনও হতে পারে, 50 দিনও হতে পারে। মানে যত দিন যাচ্ছে তত কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। আর এই যুদ্ধ থামার কিন্তু এখনই কোনো ইঙ্গিত নেই। ট্রাম্প যতই বলুন, মোদিজি এবং রাশিয়া যতই চেষ্টা করুন, পুতিন, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু ইরান ছাড়বে না। আর পাঁচ দিন সময় নিয়েছে। এই যে আমাদের ওই ঠ্যাং তোলা আরশোলা প্রথমে গুড়ি 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 হেঁটেছে, হেঁটে গিয়ে লম্প জম্প করেছে, এখন চার হাত পা তুলে এখন শুয়ে পড়েছে। এখন বেরোবার রাস্তা খুঁজছে, সে এক্সিট রুট খুঁজছে। এখন সে বলেছে 5 দিন আমি সময় দিলাম, 5 দিনের পরে আমি দেখে নেবো। ওখানে কিচ্ছু করবে না, 5 দিনের মধ্যে পরে আপনারা দেখবেন ও সুর করে কেটে পড়বে। এইবার তুই ইসরায়েল তুই মরগে যা। ইউক্রেন কি করলো? ইউক্রেনকে বললো আমরা তো অস্ত্র ফস্ত্র দিয়ে দিচ্ছি, তুমি নিজেরা লড়ো, ন্যাটোও যাবে না, কেউ যাবে না, নিজেরা লড়ো। এবার ইসরায়েলের ক্ষেত্রেও সেটা হবে। এখন কার কত ধ্বংস হয়েছে সেই ছবি কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই ছবি কিন্তু সব গোপন রাখা আছে। একটা ছবিও, তেল আবিবের একটা ছবি, ইসরায়েলের অন্যান্য অঞ্চলের একটা ছবিও কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। যেমন কালকে একটা ছবি বেরিয়েছে, আমি সত্যি মিথ্যে আমি জানি না, টেক্সাসের একটা এতে নাকি বৃহৎ একটা তেল শোধনাগারে আমেরিকার, সেখানে নাকি একটা ড্রোন মেরেছে। কে মেরেছে এখন? হুতি মেরেছে না হিজবুল্লাহ মেরেছে? ইরানে তো অত দূরে ড্রোন তো যাবে না। তাহলে হুতি আর হিজবুল্লাহ এদের দুজনের মধ্যে রেড সির পাশ থেকে কেউ মেরে দিয়েছে। এখন এই তেলের মানে ওইটা যে 4 লক্ষ ব্যারেল তেল বেরোয় ওই শোধনাগারটা থেকে আমেরিকার টেক্সাসের। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, আমি সত্যি মিথ্যা আমি জানি না, আমি দাবি করবো না সত্যি মিথ্যা আমি জানি। আমি একটা ছবি দেখেছি এরকম, মানে ভিডিওটা। এখন ভিডিওর ওপরে বিশ্বাস করা যায় না, কারণ এখন এআই দিয়ে এখন অনেক ভিডিও করা যায়। তাই ওই ভিডিও মানে একে ধারণাকে সত্যি ধরে নিয়ে তাহলে পরে সেটাকে আপনাদের কাছে বলাটা, উপস্থাপন করাটা মূর্খামি হবে। তাই আমি ওই ভিডিও নিয়ে আমি আর কোনো কথা বলবো না। কিন্তু আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ। আমেরিকায় অলরেডি গ্যালন প্রতি $3 বেশি দাম উঠে গেছে। এমনি বাজার দর হাই, তারপর তো এফটিএ হয়নি বলে ভারত খাদ্যদ্রব্য পাঠাচ্ছে না, সব মিলেমিশে এখন ট্রাম্প বাবু ঘেঁটে গেছে। ঘেঁটে গিয়ে এখন বলছেন আমি যুদ্ধ করিনি, আমার যুদ্ধের পরামর্শ দিয়েছে অন্যেরা। আর অন্যেরা যখন প্রথমে বলেছিল যে পেন্টাগন এবং তার সঙ্গের যে সাথী রয়েছে, বিশেষ করে আমাদের জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট, তিনিও বলেছিলেন যে এখন যুদ্ধ করার সময় নয়। সিআইএ এর কর্তা তুলসী গ্যাবার্ড তিনিও বলেছিলেন এখন যুদ্ধ করার সময় নয়, এখন যুদ্ধ করলে আপনি বিপদে পড়ে যাবেন। উনি মালিক তো মেরে দিয়েছেন। মালিক মেরে দিয়ে এখন মালিক বিপদে পড়ে গেছেন। এখন মোদি শরণং গচ্ছামি করে মোদিকে ফোন করে দিয়েছেন, আপনি এবার একটু দেখুন যদি ইরানের সমস্যাটা মেটানো যায়। তাই এখন মোদির ওপরে খুব চাপ। কিন্তু যদি 2-1টা ট্যাঙ্কার আসে তাহলে পরে এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো অল্প অল্প করে কিছুটা তেল হলেও পেতে পারে আর কি। মানে আমাদের তেল আছে, গ্যাসের সমস্যা। গ্যাসের 20টা জাহাজ ওখানে, 14টা জাহাজ, আর তেলের 6টা জাহাজ ওখানে আটকে আছে। তা গ্যাসের 14টা জাহাজ আর তেলের 6টা জাহাজ যদি বার করে নিয়ে আসতে পারে তাহলে অনেকটা সমাধান আমরা করে ফেলবো। সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো অল্প অল্প করে হলেও পেতে পারে। ফলে আপনারা একটু অপেক্ষা করতে হবে। আপনারা যারা বাংলাদেশে আছেন বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আছেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। একটুখানি ভোগান্তি আপনাদের, দেখুন ভোগান্তি তো সকলের হচ্ছে, ভোগান্তি কেবল আপনাদের হচ্ছে না, আমাদেরও হচ্ছে। এই সারা বিশ্বের লোকের ভোগান্তি। এই কারণটা হচ্ছে গিয়ে এই ট্রাম্প বাবু।
সাদে আমি বলি মালিক পাগলা, যা খুশি তাই করে বেড়াচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা অধৈর্য হবেন না। ভারতবর্ষের হাতে যখনই ট্যাঙ্কারগুলো এসে পৌঁছাবে, তখনই যেমন 5,000 টন দেওয়া হয়েছিল অল্প 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 করে, যেমন 45,000 টন যেমন আপনাদের এগ্রিমেন্ট করা হয়েছে, 5,000 টন গেছে, আরো 40,000 টন ধীরে 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 যাবে, যাতে কিছু কিছু করে আপনারা তেল পান। এইটা জানানোর জন্যই আপনাদের কাছে আসা। আলমগীর কিছুদিন আগেও কিন্তু একটি পূর্বাভাস দিয়েছিল। তিনি এক বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়ছে। তার সেই পূর্বাভাসই সত্য হতে চলেছে এবং সত্য হয়ে গিয়েছে। কেন বলছি জানেন? বিগত কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বাংলাদেশে ঢুকেছে এবং শেখ হাসিনার নির্দেশ মেনেই কিন্তু আজকে 26শে মার্চ যা কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো পালন করছে। এবং বিগত সময়গুলোতে আরো বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল অ্যাক্টিভ কর্মীরা আছে যারা বিদেশে পালিয়ে গিয়েছিল, তারাও ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বইয়েই কিছুদিন আগে আরো একটি বক্তব্য দিয়েছিলেন যে বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। কেন বলেছিলেন? এ ভয়ে। সে চিন্তা করেছে এবং বিএনপি চিন্তা করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ থেকে ঝাঁকে ঝাঁকে দেশে ফিরে আসছে এবং যে সকল কর্মসূচি শেখ হাসিনা ঘোষণা করছে সে সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে নেতাকর্মীরা পালন করছে। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দিই বহির্বিশ্বের চাপে এবং ভারতের কূটনীতিক চাপের কারণে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন মোটামুটি সংগঠিত অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজপথ দখল করতে পারে রাজপথে নেমে। সে ভয়ে এত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলছে না। কিন্তু এটা কতদিন এভাবে না তুলে থাকতে পারবে বিএনপি? হয়তো 6 মাস, হয়তো 1 বছর, হয়তো 2 বছর। আজীবন কি নিষেধাজ্ঞা না তুলে থাকা কি সম্ভব? আর বিএনপিও কি আজীবন ক্ষমতায় থাকতে পারবে? অসম্ভব ব্যাপার। এখন হয়তো বা কিছু সময়ের জন্য গায়ের জোর আছে, নতুন নতুন সরকার গঠন করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না, কারণ তারা ভালো করেই বুঝতে পারছে নিষেধাজ্ঞা তুলে কি পরিস্থিতি হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। অলরেডি বিএনপির হানিমুন পিরিয়ড মাত্র শেষ হতে চলেছে। এই ঈদের পর পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কথা বলা শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে? তার একটা রিজন হচ্ছে বিএনপির যে সকল মন্ত্রীগুলো আছে বেফাস মন্তব্য, উল্টাপাল্টা মন্তব্য করতেছে মিডিয়ার সামনে এসে। কিছুদিন আগেও যোগাযোগ মন্ত্রী বলেছিল, তিনি বলেছে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদাবাজি না। এবং বিভিন্ন মন্ত্রী এখন বলা শুরু করে দিচ্ছে যে বাংলাদেশে এখন কোনো তেলের অভাব নাই, অপূরণীয় তেল আছে, যেই যাচ্ছে পেট্রোল পাম্পে সেই তেল পাচ্ছে। কিন্তু সাধারণ জনগণ পেট্রোল পাম্পে গিয়ে তেল তো পাচ্ছেই না, বরং পেট্রোল পাম্প বন্ধ, বিভিন্ন পেট্রোল পাম্প তেল না থাকার কারণে বন্ধ হয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণ গালাগালি করছে, বলছে এ সকল ফালতু মার্কা মন্ত্রীদেরকে কেন বসানো হয়েছে, তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে আমাদেরকে, আমরা কোনো পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছি না, অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাসে এই বিএনপি সরকারের এই অবস্থা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গায় গুম হত্যা এখনো চলমান, চাঁদাবাজি চলমান, কোনো কিছুই এই সরকার কন্ট্রোল করতে পারছে না। আমি আপনাদেরকে বলছিলাম না যে ঈদের পরপরই এই সরকারের মূল চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে? চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 5 বছর তো দূর কি বাদ, আওয়ামী লীগকে এভাবে নিষেধাজ্ঞা না তুলে কোণঠাসা করে রাখা তো দূর কি বাদ, তাদের সরকার বাঁচানোটাই হয়ে যাবে বড় চ্যালেঞ্জ। কারণ এখন যেভাবে বৈশ্বিকভাবে যুদ্ধ আরো ছড়িয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি পাবে, পেট্রোল ডিজেল এগুলা আরো থাকবে না, সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে, দেশের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী আরো বেড়ে যাবে, দেশের মধ্যে দুর্ভিক্ষ তৈরি হবে। এটা একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তখন বুঝতে পারতাম, এই জিনিসগুলা কন্ট্রোল করতে পারতো। কিন্তু এখন তার এই যে যিনি আছেন, আমার মনে হয় না এই সকল বিষয়ে সকল কিছু কন্ট্রোল করতে পারবে এবং ফেস করতে পারবে। কারণ ভারত একবার ডিজেল দিয়েছে, এখন ডিজেল দিবে না বলে ক্লিয়ার করে দিয়েছে। ভারত আরো কিছুদিনের পর পর দেখবেন আরো অনেক কিছুই বাংলাদেশকে রপ্তানি করবে না, অনেক কিছুই না দেওয়ার কথা বলবে। তখন কি করবে? কথা বুঝেন নাই? দ্রব্যমূল্যের দামও কন্ট্রোল করতে পারবে না, দেশের মধ্যে
বিভিন্ন ধরনের দ্রব্যের অভাব হবে, জনগণকে কন্ট্রোল করতে পারবে না, গুম হত্যা চাঁদাবাজিও বন্ধ করতে পারছে না। এদিক দিয়ে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে রেখেছে ডক্টর ইউনূস সরকার, সেটাও তুলছে না। তো এই সকল বিষয়ের প্রেশার একসাথে বিএনপি নিতে পারবে না। নিতে না পারার পরে কিন্তু দেখবেন জনগণও রাজপথে নামবে, একসাথে দেখবেন যে আওয়ামী লীগও রাজপথে নামবে। এই বিএনপি সরকারের নেতারা পরে তল্পি তল্পা গুছিয়ে বিদেশ পালাবে। কথা বুঝতে পেরেছেন? এই সকল বিষয়ের ভয়ের কারণে আগে থেকেই এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বাভাস দিয়ে দিয়েছিল, ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঢুকছে, তারা অরাজকতা করবে, তারা আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। এই সকল বিষয় বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাজনৈতিক দল আবার বাংলাদেশের বুকে রাজনীতি করবে। কোন ধরনের এই সকল নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করে এই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে দমিয়ে রাখা যাবে না। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য অনেক শাসক চেয়েছে, আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করে রাখা হয়েছিল, কোনো লাভ হয়নি। যতবার নিষিদ্ধ করেছে তার থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে ফিরে এসেছে এবং রাষ্ট্র ক্ষমতাও এসেছে। আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগ আবার দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। অলরেডি আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রোগ্রাম করছে, ঝটিকা মিছিল দিচ্ছে এবং সংগঠিত হচ্ছে। সো আবারও দ্বিগুণ শক্তি নিয়ে অতি শীঘ্রই বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে। কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বাভাস, কি তারেক যে নিষেধাজ্ঞা তুলুক বা না তুলুক, কোনো কিছুই যায় আসে না। আগে আপনাদের গদি বাঁচান এবং জনরোষ যাতে আপনাদের ফেস করতে না হয় সেদিকে আপনারা আগে চিন্তা করুন। আপনাদের সরকার বাঁচান আগে, সে চিন্তায় আপনারা মগ্ন থাকুন। আওয়ামী লীগের চিন্তা আপনারা করা লাগবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও যা, না করলেও তা। আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা করার পর আওয়ামী লীগকে দমাতে পেরেছেন। 1 থেকে 1.5 লক্ষ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরে রেখেছেন। অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকে বিদেশ পলাতক। তবুও আওয়ামী লীগের কর্মসূচি চলছে, তবুও আওয়ামী লীগ রাজপথে নামছে, তবুও আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। আমি সবসময় একটা কথা কেন বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক নাম নয়, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে নামে তখন বাংলাদেশের বুকে একটি ইতিহাস তৈরি হয়। যেভাবে 2006 সালে লগিবেটার আন্দোলনে বাংলাদেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং 90-এর গণ অভ্যুত্থান করেছিল এর সাথে, তখন একটা ইতিহাস তৈরি করেছিল রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ। 1971 সালে এই বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামবে, আবারও আরেকটি ইতিহাস গড়বে বাংলাদেশের বুকে। এটা লিখে রাখেন। আমি আজকে ভিডিওতে কথা বলে দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, হয়তো 2 বছর, হয়তো 3 বছর, হয়তো 5 বছর পর হলো সংগঠিত হয়ে যখন সম্পূর্ণ পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামবে, এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আরেকটি ইতিহাস গড়বে। 5 আগস্ট আওয়ামী লীগের কি ভয়াবহ পরিণতি হয়েছে তার থেকে 10 গুণ ভয়াবহ পরিণতি হবে এই বিএনপি সরকারের। আমি স্টাম্প দিয়ে লিখে দিতে পারি। তারা এখন যে কার্যকলাপ করতেছে, তারা যেভাবে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করতেছে, এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না, এটা বুমেরাং হয়ে যাবে এবং ভয়াবহ পরিণতি হবে। শেখ হাসিনা 16 বছর তো দেশ শাসন করেছে, তারপরে তো ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে। তারা হয়তো বা বিএনপি গায়ের যুদ্ধে 5 বছর 10 বছর দেশটা শাসন করবে, অনেক স্ট্রিমল চালাবে আওয়ামী লীগের উপর, জনগণ এগুলো ফেস করবে, কিন্তু তারপরে যে ভয়াবহ পরিণতি হবে সেটা আওয়ামী লীগ রাজপথে নেমেই করবে, আবার বাংলাদেশের বুকে আরেকটি ইতিহাস সৃষ্টি করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে